ডিজাইন পিপল, কি অবস্থা সবার? সো যথারীতি উইকেন্ড, এবং উইকেন্ড আসলে আপনাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি নতুন কিছু একটা করব। তো আমার গত যে এপিসোডটা ছিল ওটা আপনারা অনেকে অনেক পজিটিভভাবে নিয়েছেন, অনেক অনেক ধরনের কমেন্ট করেছেন, হুইচ ইজ অ্যামেজিং। কিন্তু অনেকে আবার কমেন্ট করেছেন ভাইয়া ফিগমার A to Z টিউটোরিয়াল বানায় ফেলেন। ভাই আমার পক্ষে আসলে A to Z টিউটোরিয়াল নিয়ে কোনো প্ল্যান নাই, সো আপাতত ওইটা হইতেছে না। তো আজকে ভাবলাম যে অনেক দিনই অনেক টপিকে হচ্ছে আমার কন্টেন্ট বানানো হয়েছে, প্রোডাক্ট ডিজাইন বলেন, আপনার ফিগমা প্লাগইন এটা সেটা। সো আজকে হচ্ছে আমি ইউজার সাইকোলজির উপর এই এপিসোডটা বানাইতে যাচ্ছি, যেখানে আমি হচ্ছে 10 মাইন্ড ব্লোয়িং ইউজার সাইকোলজি বলবো, যেগুলা আমাকে আপনাকে দেখা যায় ডে টু ডে লাইফে হরহামেশাই কিন্তু কন্ট্রোল করতেছে। বিভিন্ন প্রোডাক্ট যখন আপনি কিনতেছেন, যখন প্রোডাক্ট পারচেস করতেছেন, ইউজ করতেছেন, আপনি নিজেও জানেন না। সো অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আমার কাছে মনে হয় এটা খুবই অ্যামেজিং হবে যে আপনি যদি এই কনসেপ্টগুলো জানেন, আপনি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং নিজেও আপনি কিন্তু অ্যাওয়ার থাকতে পারবেন যে কোন প্রোডাক্ট আসলে আপনাকে কীভাবে ম্যানিপুলেট করতেছে। সো আর দেরি কেন, তাহলে হচ্ছে আজকে আমরা যেটা জানবো 10টা মাইন্ড ব্লোয়িং ইউজার সাইকোলজি প্লাস একটা বোনাস। চলেন আমরা ভিডিও শুরু করি। আজকে প্রথম যে টার্মটা নিয়ে কথা বলবো এই টার্মটার নাম হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স। নামটা শুনতে একটু কাঠখোট্টা লাগতেছে, বাট আমি একটু ব্যাখ্যা করি। জিনিসটা হচ্ছে আপনি যখন অনেকগুলো প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টকে অনেক অ্যাপিলিং ওয়েতে আপনার কাছে রিপ্রেজেন্ট করা হয়, তখন হচ্ছে দেখা যায় অনেক সময় আমরা লজিক্যালি চিন্তা না করে আমরা কিন্তু ইমোশনালি চিন্তা করি। আমরা তখন ইমোশনালি আমাদের লজিকগুলোকে বেন্ড করি শুধু ওই প্রোডাক্টের জন্য। বিশ্বাস হইতেছে না? একটা এক্সাম্পল দিই। আপনি ধরেন আপনি যখন আপনার ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করেন, একটু চিন্তা করেন, আপনারা কিন্তু নর্মালি আমরা ডেইলি হরহামেশাই ফাস্ট ফুডটা খাই। সো ফাস্ট ফুড খেতে যাওয়ার আগে আমাদের মধ্যে একটা গিলটি ফিলিং আসে যে আজকে কি ফাস্ট ফুড খাবো, আমি হয়তো খুব ঘন ঘন হচ্ছে বাইরের অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি। তখন কিন্তু এটার অ্যাগেনিস্টে আপনার আবার এরকম একটা লজিক থাকে, আপনি নিজেকে কনভিন্স করেন যে আচ্ছা না, আমি তো একটা হেলদি লাইফে লিড করতেছি, আমি একটা হেলদি ব্যালেন্স ডায়েটের মধ্যে আছি। সো এই যে আপনি নিজেকে নিজে কনভিন্স করতেছেন এবং ইমোশনালি ডিসিশন মেক করতেছেন, এই পুরো প্রসেসটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। এখন এই সেম জিনিসটা একটু চিন্তা করেন যে যখন অ্যাপল কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতেছে, যখন একটা নতুন কালারের ভ্যারিয়েন্ট আনতেছে, ওরা ওই ভ্যারিয়েন্টটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে আপনার কাছে মনে হবে যে না, এই জিনিসটা আসলেই একটা এক্সক্লুসিভ জিনিস এবং এইটা আসলেই আপনি ডিজার্ভ করেন। সো ওই জায়গাটা থেকে কিন্তু আপনি তখন কগনিটিভ ডিসোনেন্স দিয়ে নিজেকে ইমোশনালি বিভিন্নভাবে হচ্ছে লজিক আপনি হচ্ছে দেন যে না, এই জিনিসটা আমার আসলেই দরকার, বা ঠিক এই কারণে আপনি হচ্ছে এই জিনিসটা নিতে পারেন। সো দিস ইজ কল্ড কগনিটিভ ডিসোনেন্স। এখন আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডানিং ক্রুগার এফেক্ট নিয়ে তো আমরা জানেন, আমি অলরেডি আমার একটা পডকাস্টে বলছিলাম যে ডানিং ক্রুগার এফেক্টটা আমাদের ডিজাইনারদের মধ্যে হয়, কিন্তু ইউজারদের মধ্যে এটার একটা খুব ইন্টারেস্টিং আপনার ওয়ে আছে, এই জিনিসটা কাজ করে। সেটা হচ্ছে ইলিউসিভ সুপিরিয়রিটি, এবং এইটা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আপনার গেম কোম্পানিরা কিন্তু এটা ইউজ করে আমাদের ইউজারদেরকে এক্সপ্লয়েট করে। কিভাবে? একটা ইজি এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে আপনি ধরেন একটা মোবাইল গেম শুরু করতেছেন। সো ইলিউসিভ সুপিরিয়রিটি টার্মটার মানে কি? ইলিউসিভ মানে ইলিউশন। সো আপনাকে একটা সুপিরিয়র ইলিউশন দেওয়া হয় যে আপনি যখন কোনো একটা গেম খেলতেছেন বা স্যান্ডবক্সে কোনো কিছু একটা রান করতেছেন, শুরুতে আপনাকে এত ইজিভাবে জিনিসটা দেওয়া হয় যে আপনার কাছে দেখে মনে হবে ও মাই গড, দিস ইজ জাস্ট ইজি, আমি তো এটা ইজিলি পারতেছি। পরবর্তীতে যেটা করা হয় যে আপনি যখন ওই ইজি লেভেলগুলো পার করে ফেলেন, তখন কিন্তু আপনাকে হচ্ছে ধাই করে একটা কঠিন লেভেল বা কঠিন ক্যাম্পেইনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো সিমিলার জিনিসটা আপনার অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, অনেক ধরনের আপনার হচ্ছে স্টক ট্রেডিং আপনার প্রোডাক্ট থাকে, অ্যাপ ওয়েব আছে। সো ওইগুলাতে স্যান্ডবক্সে কিছু আপনার হচ্ছে এক্সিকিউট করা যায়, কিছু সিমুলেশন। সো ওইগুলো নর্মালি দেখলে আপনি দেখবেন যে খুবই ইজি লাগতেছে আপনার কাছে, খুবই ফাস্ট, কারণ ওরা চায় ক্লায়েন্ট কনভার্ট করতে। এবং পরবর্তী দিকে রিয়েল সিনারিওতে কিন্তু আপনার হচ্ছে দেখা যায় যে সিনারিওটা একরকম থাকে না। সেম জিনিস মোবাইলে গেম খেলবেন, গেমের ক্ষেত্রে এই জিনিসটা দেখবেন, এবং যখন আপনি রিয়েল ক্যাম্পেইনে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার গেম অনেক কঠিন হয়ে গেছে। তখন কিন্তু আপনি একটা ধাক্কা খাবেন যে আরে আমি এত ভালো পারলাম, এখন ভালো পারতেছে না কেন। তখন কিন্তু আপনি দেখা যাবে ওদের যে ইনঅ্যাপ পারচেজের বিভিন্ন জিনিস ওরা কিন্তু ওই সুযোগে সেল করে। সো ইলিউসিভ সুপিরিয়রিটি একটা ওয়ে ক্লায়েন্টকে ইজিলি অনবোর্ড করার জন্য, ক্লায়েন্টকে ওই কনফিডেন্টটা দেওয়া যে ভাই তুমি এটা পারবা, ইটস নট এ ভেরি বিগ ডিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসপারেশন অ্যান্ড সেলফ ইমেজ। এইটা হচ্ছে মানে বোঝার মতোই যে আমি জাস্ট নর্মালি বলি যে প্রোডাক্টটাকে হচ্ছে এভাবে অ্যাপিলিং করা, আপনার কাছে মনে হবে যে ওই প্রোডাক্টটা যদি আপনি পান,
ইট গিভস ইউ এ স্ট্যাটাস। এটার জন্য খুব দূরে যাওয়া লাগবে না, আপনি এই যে অ্যাপলের ফোন দেখেন, অ্যাপলের প্রোডাক্ট দেখেন, ম্যাকবুক দেখেন, আপনি হচ্ছে যদিও জিনিসটাকে অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করেন, অনেকে বলে আমার দরকার নেই, কিন্তু এরকম লোক খুব কমই আছে যে ধরেন অ্যাপলের প্রোডাক্ট দিলেন আর সে বললো আমি ইউজ করব না। কারণ অ্যাপলের প্রোডাক্টের একটা ইউনিক আইডেন্টিটি হচ্ছে ওইটা আপনাকে কিন্তু একটা ডিজার্ভিং লেভেলে নিয়ে যায়। ওই জায়গাটায় আপনার কাছে মনে হবে যে আপনি কিছু একটা অ্যাচিভ করছেন, জাস্ট আপনি নিজের টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা কিনছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কোনো কিছু একটা অ্যাচিভ করে ফেলছেন। সো অ্যাপল কিন্তু এই ফিলিংটাই আপনাকে দিতেছে, এই যে এক্সক্লুসিভিটিটা, এবং আপনি একটা আলাদা গ্রুপের হয়ে চিন্তা করতেছেন, এই জিনিসটা কিন্তু আপনার এই সেলফ ইমেজ এই কনসেপ্টের সাথে হচ্ছে কাজ করে। আচ্ছা, এরপর যদি আসি, এরপরে টার্মটা হচ্ছে ক্লোজার টার্মটা, এটা আপনারা, আমি ডেফিনেটলি বলতে পারি এটা আপনারা দেখছেন, ব্যাখ্যা করলে বুঝবেন কীরকম। আমরা হচ্ছে সবসময়ই চাই কোনো কিছু ফুলফিলমেন্ট করতে, আমাদের মধ্যে নর্মালি একটা ওসিডি হয়, আর এমনিতে হচ্ছে আমরা ফুলফিলমেন্ট করতে চাই। তো এই কমন সাইকোলজিটাকে কাজে লাগে আপনি দেখবেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু বিভিন্নভাবে হচ্ছে আপনাকে মোটিভেট করে তাদের প্রোফাইল ইনফরমেশান ফুলফিল করতে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি হচ্ছে একটু খেয়াল করেন, ফেসবুকে যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন বা আপনি যখন আপওয়ার্কে নতুন একটা অ্যাকাউন্ট খুলতেছেন, একটা প্রোগ্রেস বার কিন্তু দেখানো হয়, আপনাকে কিন্তু টেকনিক্যালি বোঝানো হয় যে তুমি 90% কমপ্লিট করে ফেলছো। সো আপনার চোখের সামনে যখন বারবার ওই জিনিসটা আসে, তখন কিন্তু আপনার কাছে একটু হলেও অড লাগে, আপনার কাছে মনে হয় একটু ডিস্টার্বিং লাগে, অসম্পূর্ণতা ফিল হয়। সো ওই জিনিসটাকেই কিন্তু ওরা কাজে লাগাচ্ছে, ওই জিনিসটাকে নিয়ে ওরা খেলতেছে। আপনি কোনো একটা কোয়েস্টের মধ্যে আছেন, আপনি ধরেন এই যে ফুড পান্ডার মধ্যে দেখবেন, আপনি হচ্ছে এখন কিন্তু ওরা নতুন একটা ক্যাম্পেইনের মতো নিয়ে আসছে, যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট ক্যাম্পেইন ফিল করতে হয়, সেখানে একটা প্রোগ্রেস বার আছে। যখন এই টাইপের জিনিসগুলো দেখে মানুষ, তখন মানুষের একটা নর্মাল টেন্ডেন্সিও থাকে যে এটা কিভাবে ফিল আপ করা যায়। সো এই জায়গাটা নিয়ে কিন্তু মূলত এই ক্লোজার টার্মটা কাজ করে, এবং এটাকে বিভিন্ন কোম্পানিরা বিভিন্নভাবে কাজে লাগায়। মানুষও চায় ওই জিনিসটা ফুলফিল করতে, এবং কোম্পানিগুলোর দেখা যায় অনেক ধরনের প্রফিট, অনেক ধরনের ক্যাম্পেইন কিন্তু তারা এই জায়গাটায় চালায়। আচ্ছা, এরপরে আসি ব্রেকেজের কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে গোটা দুনিয়াতে এই যে আমরা গিফট কার্ড ইউজ করি, গোটা দুনিয়াতে 41 মিলিয়ন গিফট কার্ড কিন্তু আপনার আনরিডিমড অবস্থায় আছে, মানে ওগুলো কখনো রিডিমই করা হয় নাই। তো এটা শুনতে খুব অবাক লাগতেছে, এবং এটা 2005 থেকে 2011 আমার জাস্ট হচ্ছে একটা হিসাব। সো কেন এগুলো রিডিম করা হয় না? মজার ব্যাপারটা হচ্ছে, একটু চিন্তা করেন যে আপনি যখন গিফট কার্ড পারচেজ করেন, কোম্পানিগুলো এমন অ্যামাউন্টের গিফট কার্ড রাখে যেটা দিয়ে আপনি কখনো একটা প্রোডাক্ট কমপ্লিটলি পাবেন না। একটু ব্যাখ্যা করি, ধরেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3 টাকা, দেখবেন যে আপনার সেই প্রোডাক্টের জন্য কোম্পানি গিফট কার্ড সেল করতেছে 5 টাকা। সো আপনি ধরেন আপনি 5 টাকার একটা গিফট কার্ড রিডিম করলেন, 3 টাকার প্রোডাক্টটা কিনে ফেললেন, তখন কিন্তু আপনার আরও 2 টাকা থাকতেছে। এই 2 টাকা কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন না, আইদার আপনাকে অন্য একটা গিফট কার্ড ইউজ করতে হবে, অথবা আপনি কিন্তু হচ্ছে এই টাকাটা রেখে দেবেন। সো এইভাবে আপনি চিন্তা করেন যে অলমোস্ট সবসময় আপনার তলানিতে বা গিফট কার্ডে কিন্তু কিছু অবশিষ্ট রয়ে যাচ্ছে, যেটা আপনি কখনোই ইউজ করতে পারতেছেন না। সো এই টেকনিকটাকেই কিন্তু ওরা কাজে লাগে, এবং এই টেকনিকটাকে বলা হয় ব্রেকেজ, যেটা দিয়ে ওরা হচ্ছে এইভাবে অনেক আপনার হচ্ছে আনইউজড আপনার হচ্ছে ব্যালেন্সকে হচ্ছে ওরা আপনার নিয়ে যায়। সো এইটা একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট আমার জন্য মনে হয়েছে। এবারে আমি 6 নাম্বার যে কনসেপ্ট, সেটা হচ্ছে ডিসিশন ফ্যাটিক। এটা হচ্ছে আপনার রিভার্স ইউএক্স। আমি যদি একটু ব্যাখ্যা করি কীরকম, আমরা নর্মালি কী করি, আমরা যে কোনো অনবোর্ডিং বা যে কোনো প্রসেস যখন করি, আমরা কী করি, আমরা ট্রাই করি যে ইউজারকে কীভাবে আমরা কম স্টেপ দেখাবো, কীভাবে ইজি করে পুরো প্রসেসটা বা ফ্লোয়ের মধ্যে দিয়ে নিয়ে যাব। ডিসিশন ফ্যাটিকের আপনার টেকনিক্যাল মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হয়, অনেকগুলো স্টেপ দেওয়া হয়, কিন্তু এর মধ্যে আবার রিকমেন্ডেড একটা স্টেপ থাকে, যেটা হচ্ছে আপনার কোম্পানি বা আপনার ওই প্রোডাক্ট থেকে হচ্ছে রিকমেন্ড করা হয়, যেটা তুলনামূলক ইজি। এখন বলতে পারেন ভাই, তাহলে এই দুইটা আমাকে অপশন আলাদা দেওয়া হচ্ছে কেন? কারণ নর্মালি যেটা হয় যে মানুষ কিন্তু ওই যে ডিসিশন ফ্যাটিক বা ওই যে বড় বড় স্টেপ, এগুলোতে মানুষ নর্মালি যেতে চায় না, মানুষ টায়ার্ড ফিল করে। মানুষ যখন অনেক অপশন দেখে, মানুষ চিন্তা করে আমি কেমনে এটা থেকে বের হবো, কেমনে আমি ইজিয়ার ওয়েতে জিনিসটা ফিল করতে পারবো। তখন তারা ওই কোম্পানি হচ্ছে রিকমেন্ডেড স্টেপগুলো তাকে দেখায়, এবং এই রিকমেন্ডেড স্টেপ প্রসেসে কিন্তু কোম্পানি তার যে পছন্দের প্যাকেজ বা তার বেনিফিট যেখানে, ওইভাবে সব কিছু সাজানো থাকে। সো এইটা হচ্ছে আপনি একটু নর্মালি আপনি দেখলে বুঝতে পারবেন। এবং এটার একটা মজার এক্সাম্পল হচ্ছে, আপনি যদি কোনো একটা অ্যাপ বা কোনো কিছুর হচ্ছে আপনি লগ আউটে যান বা প্রোফাইল ডিলিটেশনে যান, দেখবেন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা এতটা ভিতরে, ওরা ইচ্ছা করে এই ডিসিশন ফ্যাটিকটা ক্রিয়েট করে, যাতে হচ্ছে আপনি অত দূর কষ্ট করে নাই যান।
তো সিমিলার জিনিসটা আপনার এখানেও কাজ করতেছে। অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্যাকেজ কিনতে যাবেন, দেখবেন রিকমেন্ডেড প্যাকেজটা আপনি ইজিলি পারচেস করতে পারেন, বা যেটা ম্যানুয়াল বা যেটা হচ্ছে একটু আপনার হয়তো বা আপনার জন্য রিজনেবল, একটু হচ্ছে চিপার, ওইটা আপনাকে অনেক কষ্ট করে কেনা লাগতেছে। সো এই টেকনিকটা ইউজ করে কিন্তু কোম্পানি অনেক প্রফিট গেইন করে। আচ্ছা, এরপর 8 নম্বরে যেটা, এটা হচ্ছে কমিটমেন্ট টার্মটা কীভাবে বায়াস করে? সিম্পল, আপনি দেখবেন যে হচ্ছে মোটামুটি এই যে আপনার অ্যাপল ওয়াচ এবং অন্যান্য যেসব ওয়ার্কআউট রিলেটেড আপনার হচ্ছে ব্যান্ড বা হচ্ছে ওয়াচ আছে, এরা কিন্তু একটা জিনিসে খুব হচ্ছে আপনার বেশি ফোকাস করে, সেটা হচ্ছে আপনার নিজের, আপনি যে কতটুকু ক্যালোরি ওয়েস্ট করতেছেন, কতটুকু ক্যালোরি ঝরাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে, অন্য একজন ইউজার সাথে শেয়ার করতে। কারণ যে জিনিসটা হয় যে এইটা হচ্ছে রিসার্চের মাধ্যমে পাওয়া, যে নর্মালি নিউ ইয়ারে আমরা যেসব রেজলিউশনগুলো করি 80% হচ্ছে আমাদের এই রেজলিউশন আপনার হচ্ছে ঠিকমতো ইউজ করা হয় না জাস্ট 6 মাসের মাথায়। সো আপনি যখন হচ্ছে এইভাবে একটা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতেছেন, এইটা হচ্ছে আপনাকে একটা অ্যাকমপ্লিশমেন্টের ফিল দেয়। ফার্স্ট অফ অল যে আপনি শেয়ার করতেছেন, গাইজ আমি আজকে হচ্ছে এতটুকু দৌড়াইছি বা আমি আজকে এই পরিমাণ ওয়ার্কআউট করছি। অন্যদিকে আপনি যখন একটা গোল নিচ্ছেন, গোলটা কিন্তু একটা হচ্ছে আপনার কমিটেড একটা গোল, এটা কিন্তু আপনার হচ্ছে আপনি সবার সাথে শেয়ার করে দিচ্ছেন। সো তখন কিন্তু সবাই জানতেছে যে আপনি পুরো প্রসেসের মধ্যে কি করতেছেন না করতেছেন। তখন ওই জায়গা থেকে আপনার এন্ড থেকে কিন্তু হাল ছেড়ে দেওয়ার প্রবণতাটাও কমে যায়। আপনি চিন্তা করেন, আচ্ছা এতজন মানুষের সাথে আমি কমিটমেন্ট করছি এই জিনিসটা, তাহলে এই জিনিসটা আমি হচ্ছে ফিল আপ করি। সো এই কমিটমেন্ট টার্মটা হচ্ছে ইউজারকে পুশ করে আপনার হচ্ছে বেটার কিছু অ্যাচিভ করার জন্য, এবং মানে অ্যাট দ্য এন্ড হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টের ফিলও দেয় তাদের কাছে, সেই সার্কেলের কাছে যারা হচ্ছে একটা স্পেসিফিক গোল নিয়ে আগাচ্ছেন। আচ্ছা, এরপরের টার্মটাও মজার। এরপরের সাইকোলজিক্যাল টার্মটা হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কেডিউলস। সো আর রিইনফোর্সমেন্ট স্কেডিউলসটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন একটা করতেছেন, আপনি একটা রিপিটেটিভ টাস্ক বারবার করতেছেন, তখন আপনার মধ্যে দেখা যাবে যে ওই টাস্কটা কমপ্লিট করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। এটা হচ্ছে ওই যে পাভলভের হচ্ছে, আপনারা কিন্তু একটা এক্সাম্পল জানেন যে পাভলভ নামে এক সায়েন্টিস্টের একটা কুকুর ছিল। তো ওই কুকুরকে হচ্ছে যেটা করা হইতো যে আপনার হচ্ছে ঘন্টা দিয়ে সবসময় ডাকা হইতো। তো কুকুর যখন আসতো, ওকে হচ্ছে একটা মাংসের টুকরা দেওয়া হইতো, কুকুরের মুখ থেকে লালা ঝরতো। সো সেম জিনিসটা পাভলভ যেটা করছে, কিছুদিন করার পর ও কিন্তু আর আপনার মাংস দেয় নাই, ও জাস্ট ঘন্টা হচ্ছে বাজাইছে, বাজানোর পর দেখছে যে ঠিকই কুকুরের মুখ থেকে লালা ঝরতেছে। সো এই পরীক্ষাটা পরে একজন কগনিটিভ সায়েন্টিস্ট করে, আমার নামটা ঠিক খেয়াল নেই। সো ও হচ্ছে ঘুঘুর সাথে সেম পরীক্ষাটা করে। ও যেটা করে, ঘুঘুর সামনে হচ্ছে একটা আপনার এরকম বোর্ডের মতো দেয়, তো ঘুঘু হচ্ছে ওটার মধ্যে ঠোকর মারতে থাকে। সো কিছুক্ষণ ঠোকর মারার পর ও হচ্ছে ঘুঘুটাকে কিছু খাবার দেয়। তো ও পরে যেটা নোটিস করছে যে আপনি যদি এইভাবে করেন, আপনি খাবার হচ্ছে দিতে থাকেন, ওর সামনে যদি খাবার রাখতে থাকেন, অনেক ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যেটা করে, মোস্ট অফ দ্য কেসেস আপনার হচ্ছে আপনি যত দেরি করে দিবেন, বেশি আইটেম দিবেন, ঘুঘুটা এক্সপেক্ট করে যে আপনি যত লেট করতেছেন তার মানে আপনার রিওয়ার্ডটাও ওই রকম বড় হবে। সো এইভাবে হচ্ছে জিনিসটাকে ট্রেন করানো যায়। এখন আসি এটা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, আপনি চিন্তা করেন যে মাইলস্টোন বেসড প্রোডাক্ট যেগুলো ইউজ করেন, আপনার অনেক প্রোডাক্টে কিন্তু এরকম গোল থাকে যে তুমি এত টাকা পারচেস করলে এটা পাবা, এত টাকা করলে ওইটা পারবা। সো প্রত্যেকবার কিন্তু মাইলস্টোনের মধ্যে একটা গ্যাপ থাকে এবং গ্যাপটা কিন্তু বাড়তে থাকে। সো আমাদের এক্সপেকটেশনটাও কিন্তু ওইভাবে বাড়ে যে আমরা যখন ওই প্রোডাক্টটা ইউজ করতেছি, আমাদের দেখা যাচ্ছে যে এরপরে মাইলস্টোনটা অনেক বড়। সো আমরাও ভাবি যে এই মাইলস্টোনটা কমপ্লিট করলে আমরা যে গিফটটা পাবো ওইটার অ্যামাউন্ট অনেক বড় হবে। সো এই যে আমাদের এক্সপেকটেশন, এই যে আমাদের চিন্তাধারার প্যাটার্ন, এইটা মূলত আপনার এই পার্শিয়াল রিইনফোর্সমেন্ট স্কেডিউল থেকে আসছে। এবং এইটা ইউজ করে দেখা যায় আপনার বিভিন্ন গেম কোম্পানি, আপনি যে ক্যান্ডি ক্রাশ কিন্তু সেম জিনিসটা ইউজ করে। ও কিন্তু আপনাকে বিভিন্নভাবে মোটিভেট করে। আপনি এক লেভেল যদি পার না করতে পারেন, আপনার কিন্তু খুব খারাপ লাগে, কিন্তু পার করলে কিন্তু ওখানে ও আপনাকে যা দিচ্ছে এটা কিন্তু একটা ডিজিটাল জিনিস, এটা কিন্তু আপনার ফিজিক্যাল কোনো কিছু না। তারপরেও কিন্তু আপনার মাথায় একটা আপনার স্যাটিসফ্যাকশন কাজ করে, আপনি মনে করেন যে আপনি একটা রিওয়ার্ড পাইছেন। সো সেম ওয়েতে কিন্তু ওরা কাজ করতেছে। এবার সে 10 নম্বরে যে লজিকটা, এটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে স্কারসিটি হচ্ছে লিমিটেড জিনিসের যে ফিলিং, সেটাকে বলা হয় স্কারসিটি। আপনি হচ্ছে আমাজনে কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, আপনি কিন্তু দেখবেন যে সেখানে অনেক সময় লেখা থাকে যে 9 স্টক লেফট, তার মানে আর 9টা প্রোডাক্ট আছে। সো এই লেখাটা যখন আপনি দেখেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট হয়, আচ্ছা 9টা প্রোডাক্ট গেলে কিন্তু আর প্রোডাক্টটা পাবো না, সো আমি হচ্ছে তাড়াতাড়ি প্রোডাক্টটা নিয়ে ফেলি। তো সেম জিনিসটা আপনাকে একটা
এক্সক্লুসিভ ফিল দেয় এবং আপনাকে হচ্ছে অন্যদের চেয়ে কিন্তু একটু আলাদা করে চিন্তা করতে শেখায়। আপনার হচ্ছে যদিও নিড না থাকে, আপনার মনের মধ্যে কিন্তু এই পুশটা আসে যে দিস প্রোডাক্ট ইজ লিমিটেড, এবং লিমিটেড প্রোডাক্ট কে না নিতে চায়, মানে নর্মালি মানুষ তো নিজেকে একটু স্পেশাল ফিল করাতেই চায়। সো আপনি যখন দেখবেন যে আর মাত্র অল্প কয়েকটা প্রোডাক্ট আছে, তখন আপনার কিন্তু ওই ডিমান্ডটা আপনাকে আরও বেশি করে পুশ করবে ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য, ওই প্রোডাক্টটা নিয়ে নিজেকে হচ্ছে ওই জায়গাটায় নিয়ে আসতে। সো দিস ইজ কল্ড স্কারসিটি, এবং এইটা খুবই কমন প্যাটার্ন। এটা হচ্ছে সব জায়গায় আপনারা দেখছেন, এটা আসলে ওভাবে ব্যাখ্যা করার কিছু নেই। আচ্ছা, আমি একটা পয়েন্ট হচ্ছে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে ডিজায়ার লাইন্স। ডিজায়ার লাইন্স কি? ডিজায়ার লাইন্স হচ্ছে একটা মিম তো আপনারা দেখছেন যে আপনার ইউএক্স এর জন্য রাস্তা হচ্ছে এল শেপে করা, আর মাঝখান দিয়ে হচ্ছে আপনার ইউএক্স লোকটা হচ্ছে আপনার এই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। এটা একটা মিম, বাট ওই যে মাঝের রাস্তা দিয়ে যাওয়া, এটাই হচ্ছে ডিজায়ার লাইন্স। যে ইউজার যে কোনো গোল যত শর্টকাটে কমপ্লিট করতে চায় সেটাকে বলা হয় তার ডিজায়ার লাইন্স। সো আপনি যখন কোনো একটা প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টকে আপনি যখন ইউজারের সামনে দিবেন, ইউজার নর্মালি এটাকে কোনাকুনি স্ক্যান করে, আপনার টপ লেফট থেকে আপনার কিন্তু এটা করে বটম রাইটে, আপনার কোনাকুনি। সো এই লাইনের মধ্যে নর্মালি যে কন্টেন্টগুলো থাকে, এই কন্টেন্টগুলো আপনার হচ্ছে ইউজারের চোখে খুব ইজিলি পড়ে, ইউজার ওইগুলোতে ইন্টারাক্ট করে। এবং অন্যদিকে আপনার টপ রাইট এবং বটম লেফট হচ্ছে একটু আপনার ব্লাইন্ড জোন, এবং ওইসব জায়গায় আপনার হচ্ছে প্রোডাক্টকে কিন্তু একটু আপনি অন্য স্টাইলে হচ্ছে বসাতে পারবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি প্রোডাক্ট ডিজাইন করেন, দেখবেন যে আপনি ডিজাইন লাইনের উপর বেস করে আপনি খুব সুন্দর একটা প্রোডাক্ট হচ্ছে ডেভেলপ করতে পারবেন। এখন আসি বোনাসটাতে। বোনাস টার্মটার নাম হচ্ছে লস অ্যাভারশন। না, টার্ম শুনে কিছুটা বুঝতেছেন, আর একটু এক্সাম্পল দিই। ধরেন আপনি জুয়া খেলতেছেন, যদিও জুয়া খেলা বেআইনি, জাস্ট এক্সাম্পলের সাথে বললাম। আপনি হচ্ছে এক দানে আপনি জিতে গেলেন, এরপরে আপনি যদি পরবর্তী দানে যান, যদিও আপনি জানেন যে আপনার জেতা বা হারার সম্ভাবনা কাছাকাছি, আপনি কিন্তু এই ভয়টা আপনার মধ্যে চলে আসবে যে আমি মনে হয় হেরে যাব, এবং এই ভয়টাই বেশি থাকবে, কারণ যখন আপনার কাছে অলরেডি কিছু আছে। সো এই যে ধরেন হচ্ছে কিছু হারায় ফেলার যে ভয়, এইটাকে হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্নভাবে ইউজ করে আপনাকে ম্যানিপুলেট করে। এক্সাম্পল দেয় একটা, আরও ইজি হবে। আপনি যখন হচ্ছে করবেন, আপনি হচ্ছে এই যে ফেসবুক থেকে আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন বা আপনার আইডি ডিলিট করার ট্রাই করেন, প্রথমত আপনাকে অনেক দূর ঘুরতে হবে। ঘোরার পর কিন্তু ফেসবুক আপনাকে একটা বিশাল বড় ওয়ার্নিং দেবে। ওয়ার্নিংয়ের মধ্যে লেখা থাকবে যে আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন কী কী হইতে পারে, আপনি ফ্রেন্ডদের সাথে কমিউনিকেট করতে পারবেন না। ইভেন আপনাকে ওখানে কিছু ছবি দেখান, ছবিগুলো কিন্তু দেখবেন যে আপনার অনেক ক্লোজেস্ট মানুষেরই হয়, যাদের সাথে আপনি নর্মালি ইন্টারাক্ট করেন। সো ওই পয়েন্টে গিয়ে আমি কিন্তু দেখছি যে অনেকেই ফিরে আসছে, কারণ এই যে হারায় ফেলার ভয়, এই যে ধরেন হচ্ছে অ্যালোন হয়ে যাওয়ার যে একটা ভয়, এইটা মানুষ হচ্ছে নর্মালি পেতে চায় না। সো এইটা একটা হচ্ছে আপনার ট্রিক, যে লস অ্যাভারশন, মানুষজনকে বোঝানো যে তুমি কোনো কিছু হারায় ফেলতেছো, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সেম জিনিসটা আপনার এরকম আপনি কমন অনেক জায়গায় এই প্যাটার্নটা পাবেন। সো আজকের ভিডিও এই টপিকেই ছিল, এটা ইউজার সাইকোলজি নিয়ে। আমার এই সাইকোলজিগুলোর ভাল লাগে আসলে, আমি নিজে চিন্তা করি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। হোপফুলি আপনারাও চিন্তা করবেন, আপনারা বেটার প্রোডাক্ট বানাবেন, অ্যাওয়ারনেসটা ভালো থাকবে এবং আরও অ্যামেজিং জিনিস আপনারা স্টাডি করবেন। সো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই।